বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন আমাদের নতুন পডকাস্ট কফি হাউসের আড্ডা। এখন থেকে গল্প, কবিতা ও ছোটদের বিভাগের পাশাপাশি আমরা নিয়ে আসবো দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন বাঙালির গল্প। শুনতে থাকুন আপনাদের পছন্দসই প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে। নমস্কার বন্ধুরা, আমি অভিদীপ ও কলকাতার বাংলা পডকাস্ট কফি হাউসের আড্ডায় আপনাদের স্বাগত। আমাদের সাথে আজকে রয়েছেন পরিবেশবিদ সম্রাট মৌলিক। সম্রাট দা, ওয়েলকাম টু কফি হাউসের আড্ডা। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে পরিবেশবিদ কিনা যাই না, পরিবেশ প্রেমী বলা যেতে পারে। বেশ, পরিবেশ প্রেমী। সম্রাটদার আরও অনেকগুলো পরিচয় আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো, এক্সপ্লোর করব। তো আগে আমাকে এই জিনিসটা বলো যে কলকাতায় এবার রেকর্ড গরম, 1 মাসের উপরে হিট ওয়েভ, এখনো মানে অফিসিয়ালি বর্ষা ঢুকে গেছে বলা হচ্ছে, বাট কলকাতায় বৃষ্টি হচ্ছে না। উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে, আমরা এখনো মানে আকাশের দিকে তাকিয়ে হাঁ পিত্তেশ করছি। তো এই হিট ওয়েভ ব্যাপারটা বা যেটা চলছে আর কি, এটা পরিবেশ প্রেমী হিসেবে তোমার কতটা অ্যালার্মিং বলে মনে হয়? পরিবেশ প্রেমী হিসেবে অ্যালার্মিং তো অবশ্যই মনে হয়, এবং আমরা যারা কলকাতায় থাকি আমাদের পরিবেশের উপরে সেইভাবে পড়াশোনা থাক অথবা না থাক, অ্যালার্মিং যে সেটা সবাই আমরা ভালো করে বুঝতে পারি। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে কেন বা এর পরে কি হতে চলেছে। খানিকটা প্রাকৃতিক কারণ তো থাকে, যেমন আমরা বলি এল নিনো এফেক্ট বা ইত্যাদি, যেটা একটা সময় গিয়ে প্রি মনসুন বৃষ্টিটাকে ডেকে নিয়ে এসেছিল, যে সময় বৃষ্টি হওয়া উচিত না। আবার দেখা গেল যে কলকাতায় যে হিট ওয়েভ আমরা কোনোদিনই সেইভাবে প্রত্যক্ষ করিনি, সেখানে একটার পর একটা দিন যাচ্ছে হিট ওয়েভের সাথে। তো সেগুলো খানিকটা প্রাকৃতিক কারণ আছে, তো আমি সেগুলোতে আর যাচ্ছি না ব্যাখ্যা করার। আমাদের সাধারণ মানুষ আমরা যেটা বুঝি সেটা আমি বলতে পারি, সেটা হচ্ছে এটা কাইন্ড অফ হিট একটা আইল্যান্ড এফেক্ট, যেটা আমি বলতে চাই। যে কি হয়েছে, আমাদের এই মেট্রোপলিটন সিটিসগুলোতে গাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বেশিরভাগটাই ম্যানমেড আর খানিকটা প্রাকৃতিক। যেরকম আমরা আমফানের সময় প্রায় 5,500 গাছ আমরা হারিয়েছি আর কি কলকাতা থেকে। তারাও মনে রাখতে হবে, তারাও কিন্তু আমাদের সহনাগরিকের মতোই অ্যাকচুয়ালি। তারা কথা বলতে পারে না, কারণ জীবন আছে। এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। একদমই তাই। তাই আমাদের কাছে একটা বিরাট বড় লস। দ্বিতীয় হচ্ছে যে এই যে বড় বড় বিল্ডিংগুলো হচ্ছে, এই বিল্ডিংগুলোর ফলে কি হচ্ছে, আজকে ধরো আমি যেখানে থাকি দক্ষিণ কলকাতা শহরতলি অঞ্চলে, একসময় কলোনি বা উদ্বাস্তু অঞ্চল ছিল এগুলো। সেখানে প্রাকৃতিক পরিবেশে একটা ভারসাম্য ছিল, পুকুর ছিল, প্রচুর গাছ ছিল, হ্যাঁ, এবং একতলা বাড়ি বেশিরভাগ সবে দেখা যেত। এখন কি হয়েছে যে বাড়িগুলোতে ডেভেলপাররা এসে 3 তলা 4 তলা করে এক একটা অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। রাস্তা কিন্তু সে সরুই রয়েছে, দুপাশে বড় বড় বাড়ি, আকাশ দেখা যায় না। এবার সূর্যের আলোতে সে পড়ছেই নিচে, ঠিক আছে, কিন্তু আলোর সাথে উত্তাপ সে তো আর ফিরে যেতে পারছে না। এক, উল্লেখযোগ্যভাবে গাছ কমে গেছে, পুকুর ভরাট হয়েছে ইচ্ছে মতো, এবং তার সাথে আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের দিকে যদি খেয়াল রাখি তাহলে বুঝবো যে আমাদের এই শহরে ধূলিকণার পরিমাণ কি ভয়ঙ্কর লেভেলে বেড়েছে। তার কারণ যেরকম ফসিল ফুয়েল পুড়ছে, সেটা একটা অন্যতম কারণ। তার সাথে এত কনস্ট্রাকশন, তার যে ধুলোবালিগুলো সেগুলো যাবে কোথায়, তার হিট ধরে রাখছে। এবং আমার যেটা ব্যক্তিগতভাবে একটা ধারণা, আমরা যদি পূর্ব কলকাতার দিকে আসি, যেখানে সেক্টর 5, ঠিক আছে, বা এই অঞ্চলগুলোতে যে বড় বড় বিল্ডিং, হ্যাঁ, গ্লাস রয়েছে সামনে, তা আলো রিফ্লেক্ট করে উল্টো দিকে যে বাড়িঘরগুলো রয়েছে তার টেম্পারেচার বেড়ে যাচ্ছে। শহরে এসি বাস চলছে। এইবার ওই ইকোনমিক্স আমরা পড়েছি, দারিদ্র্যের দুষ্ট চক্র। তার গরম লাগছে বলে এসি, আর এসি চলছে বলে আরও বেশি গরম। তো কলকাতার বাসগুলোতেও এসি, ম্যাক্সিমাম অফিসগুলোতে এসি, এবং এখন বাড়িগুলোতেও এসি। তা সব মিলিয়ে যেটা হয়েছে, একটা হিট আইল্যান্ড এফেক্ট আমরা কলকাতায় দেখতে পাচ্ছি। এবং যদি ঠিক এভাবেই চলতে থাকে তাহলে কিন্তু কলকাতায় হিট ওয়েভ যে কদিন ধরে চলেছে, এবার আমরা দেখলাম 2024-এ এটা ক্রমাগত বাড়বে। 2025, 26, 27, এবং আমরা যত 2030 সালের দিকে এগোবো তত বেশি বিপর্যয় কিন্তু আমাদের কাছে নেমে আসবে। এবং আমফানের আগে 2009 সালে আয়লা হয়েছিল, কলকাতার ওপর দিয়ে আয়লা খানিকটা বয়ে গিয়েছিল। আমফানে কিন্তু ভীষণভাবে কলকাতা ক্ষতিগ্রস্ত হয়। তো বঙ্গোপসাগর সবসময় ভীষণ একটা অ্যাক্টিভ একটা ওয়াটার বডি,
কারণ টেম্পারেচার সবসময় বেশি হয়ে থাকে। এইবার এই ক্রমাগত হিটওয়েভ তৈরি হওয়া এবং ক্রমাগত ভারতবর্ষের যে টেম্পারেচার, গড় তাপমাত্রা, সেটা যেহেতু বেড়ে চলেছে, তার ফলে কি হয়, এই বঙ্গোপসাগর থেকে সৃষ্ট যে ঘূর্ণিঝড়, যেটা হয়তো আমরা আগে ফ্রিকোয়েন্সি খুবই কম ছিল, সেটা আমরা এখন বেশি দেখতে পাচ্ছি। গত 5-10 বছরের রেকর্ড দেখলে সেটা বোঝা যাবে, খুবই বেড়েছে। হ্যাঁ, এবং যদি এর পরে বছরে 2টো সাইক্লোনও আসে, আমরা অবাক হব না। তা কলকাতা, এবং সাইক্লোন যে মুহূর্তে আসবে, যে মুহূর্তে কলকাতাকে হিট করবে, সেই মুহূর্তে আরও গাছ কমতে শুরু করবে। তা আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি কলকাতা শহরের বা কলকাতাবাসীদের এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই, এবং গঙ্গার জলস্তর বৃদ্ধি পেতেই পারে, এবং সেটা হয়তো কলকাতার জন্য আগামী বেশ কিছু বছরের মধ্যে 2050-এর মধ্যে কলকাতা অত্যন্ত অস্বস্তিকর পরিবেশে থাকবে। এবং আমার ভয়, যদি এভাবেই চলে, কলকাতাবাসী কিন্তু একটা সময় গিয়ে ক্লাইমেট রিফিউজি হিসেবে নিজেদের ট্রিট করতে বাধ্য হবে। কলকাতা ছেড়ে চলে যাওয়ার বোধহয় প্রয়োজন আসবে আমাদের। বেশ অ্যালার্মিং কথাগুলো বললে, তো আমি আসবো এগুলো নিয়ে আরও তোমার সাথে অনেক কিছু ডিসকাস করব। একটা জিনিস বলো, তুমি গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমি তোমাকে অনেক সরব হতে দেখেছি বিভিন্ন জায়গায়, তুমি বলেছো তোমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আছে এসব নিয়ে। তো এটা যদি আমাদের একটু সংক্ষেপে বলো যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বিষয়টা কি, মানে সেটা এতটা অ্যালার্মিং বুঝতে পারছি। দেখো, একটা কথা আমি বলছি যে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এই শব্দগুলো গত 5-7 বছর ধরে যতটা প্রচলিত হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে চলে এসেছে, আগে এটা ছিল না। কিন্তু যখন গ্লোবাল ওয়ার্মিং বলা হতো, তখন যদি আমাদের ডেইলি লাইফে তার কি ইম্প্যাক্ট হবে আমাদের বুঝিয়ে বলা হতো, তাহলে হয়তো আমরা একটু বেটার পজিশনে থাকতাম। এখন কিন্তু আর গ্লোবাল ওয়ার্মিংয়ের স্টেজে আমরা নেই, এটাকে বলা হচ্ছে গ্লোবাল বয়েলিং। গ্লোবাল বয়েলিং, ঠিক আছে? কারণ গ্লোবাল ওয়ার্মিং মানে যে উষ্ণতার কথা আমরা বলছিলাম, সেই পিরিয়ডটা যে আমরা শেষ করে এসছি, সেটা আমাদের এই যে গায়ের চামড়াটা আছে না, এই 2024-এ যারা যারা রাস্তায় বেরিয়েছে বা এক্সপোজড হিটের সামনে ছিল, হ্যাঁ, তার খুব ভালো করে বুঝেছে যে সবাই বলছে যে ফার্নেসের মধ্যে আছে নাকি। তাই গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা গ্লোবাল বয়েলিংয়ে চলে এসেছি। হ্যাঁ, এবার এই ক্লাইমেট চেঞ্জ বেসিক্যালি দেখো, পৃথিবী উষ্ণ যুগের দিকেই এগোচ্ছে। তাই পৃথিবী উষ্ণ হওয়ার কথাই ছিল, কারণ পৃথিবীতে এর আগে 3বার হিমযুগ এসছে, উষ্ণ যুগ এসছে, তার মধ্যবর্তী একটা পিরিয়ড থাকে। তা আমরাও একটা হিমযুগ থেকে আবার উষ্ণ যুগের দিকে যাচ্ছি। তা এটা একটা স্বাভাবিক একটা সাইকেল, এটা হতেই হবে। আমরা যেটা করেছি, সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে আমরা যেভাবে যন্ত্রনির্ভর সভ্যতা বানিয়েছি এবং আমাদের ফসিল ফুয়েলের অস্বাভাবিক ব্যবহার, তার সাথে এই বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত যে সমরাস্ত্র, হ্যাঁ, সেগুলোর সব মিলিয়ে একটা বড় ইম্প্যাক্ট আছে। এবং তার ফলে যেটা হয়তো দেখা যেত যে 2000 বছর পর যে তাপমাত্রার একটা আমরা চেঞ্জেস দেখতে পারতাম, আবহাওয়ার চেঞ্জ দেখতে পারতাম, সেটা হয়তো আমরা 100 বছরে দেখছি। তো বেসিক্যালি ক্লাইমেট চেঞ্জটা স্বাভাবিকভাবেই হতে পারতো, কিন্তু এটা অস্বাভাবিকভাবে হয়েছে, খুব তাড়াতাড়ি হয়েছে। তার কারণ মানুষ তার ভোগবাদে বিশ্বাস করতে শুরু করেছে। যেই মুহূর্তে আমরা পৃথিবীর, এই যে মানুষ, আমরা এত কিছু আবিষ্কার করছি, বিজ্ঞানকে আমরা মানে ফলিত বিজ্ঞানের কথা বলছি, অ্যাপ্লাইড সায়েন্সের কথা বলছি, আমরা চাইছি বিজ্ঞানকে আমাদের দৈনন্দিন ব্যবহারের মধ্যে নিয়ে আসা, যাতে আমাদের জীবনটা আরেকটু স্বচ্ছন্দ আমরা বোধ করি, কমফোর্ট পাই। কিন্তু এই কমফোর্ট পাওয়ার সাথে আরেকটা শব্দ আসে, সেটাও সি দিয়ে শুরু হয়, সেটা কনজিউমারিজম বা ভোগবাদ। ঠিক আছে? তো আমাদের দেশগুলোতে অর্থনীতি হচ্ছে একটা দেশের উন্নতির মাপ বা সূচক। ঠিক আছে? কিন্তু আমি তো শুধু অর্থনীতির উপর বেঁচে নেই, আমার জীবনের বহু কিছু আনন্দ আছে, ভালো লাগা, ভালো থাকা আছে, যেটা অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত নয়। তাই দেখো যে ভুটানের মতো একটা ছোট্ট দেশ, যার সেই অর্থে বড় ইন্ডাস্ট্রি নেই, সে কিন্তু তার নাগরিকদের বেশ ভালো রাখতে পেরেছে। অথচ চায়না, ভারত, যারা এখন ডেভেলপিং কান্ট্রি, আমাদের এত ইন্ডাস্ট্রি, এত বিজ্ঞানের অগ্রগতি, আমরা ভালো নেই। এর ফলে কি হয়েছে, যে এই কনজিউমারিজমের ফলে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে আরও বেশি ইন্ডাস্ট্রি, আরও বেশি বিক্রি, আরও বেশি কমফোর্ট করতে গিয়ে আমাদের যে বেসিক ভালো থাকাটা মানুষ হিসেবে, শুদ্ধ জল পাবো, শুদ্ধ বাতাস পাবো, আমার চোখ শুধু ধূসর নয়, সবুজে গিয়ে ধাক্কা খাবে আমার দৃষ্টি, সেটা আমরা ভুলে গিয়েছি। আর এটাই হচ্ছে তোমার
ক্লাইমেট চেঞ্জের একটা মূল কারণ, প্রাকৃতিক কারণ বাদ দিয়েও ম্যানমেড, মানুষের তৈরি কারণ। এবং আজকে ইউরোপে এটা কল্পনা করা যায় না যে আমি স্পেনের কথা বলতে পারি, নেদারল্যান্ডের কথা বলতে পারি, আমি ফ্রান্সের কথা বলতে পারি, একটার পর একটা নদী শুকিয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, তারপর কি জল কমে যাচ্ছে? আমাদের জানতাম 2/3 জল আছে নাকি, তা 2/3 জল কি চলে গেছে, হারিয়ে গেছে, মহাকাশে বিলীন হয়ে গেছে? না, যেখানকার জল যেখানে থাকার কথা সেটা নেই। আর আমরা জলের ক্রাইসিস যখন কথাটা বলি, সেটা পোর্টেবল ওয়াটার, ব্যবহারযোগ্য জল আছে কিনা, সেটা একটা বিরাট একটা বড় ক্রাইসিস। কারণ দেখা যাচ্ছে এই 2040ও যেতে হবে না, তারও আগে আমাদের হোল ওয়ার্ল্ডে যে জলের প্রয়োজন হবে, সেই সময় জনসংখ্যা যা দাঁড়াবে, তাতে আমরা 40% জল কম পাবো, পানীয় জল বা ব্যবহারযোগ্য জল হিসেবে। তো একটা বিরাট বড় এতটা, তো এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ফল। এবং এই ক্লাইমেট চেঞ্জের ফল সর্বত্র দেখতে পাবো। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবে যে ক্লাইমেট চেঞ্জ, দেখো ক্লাইমেট চেঞ্জ ডেফিনেশন পড়ে লাভ নেই, বেসিক্যালি তাত্ত্বিক হওয়ার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ আমি সকাল থেকে রাত আমরা যারা খেটে খাই, আমরা জীবনটাকে কীভাবে দেখছি ক্লাইমেট চেঞ্জের সাথে, সেটা দেখা ইম্পর্টেন্ট। মালদাতে একটা ভীষণ ডেলিকেট আম হতো, বলতো কোহিনুর। ওই কোহিনুর আমটা এতটাই ডেলিকেট, যাকে কেটে নেওয়ার জন্য আইভরির ছুরি ব্যবহার করা হতো, স্পেশাল নেটে ওকে নেওয়া হতো, দিনে 6 বার করে আমটাকে উল্টোতে হয়। যে ক্লাইমেট চেঞ্জের ফলে সে আমের প্রোডাকশন অলমোস্ট এখন নেই। এরকম আমি বলছি ঘরের পাশের উদাহরণ আমি দিতে পারি, যেগুলো ওই ক্লাইমেট চেঞ্জ, যেটা আগে মনে হতো বিজ্ঞানীদের কথা বা কোনো রাষ্ট্রযন্ত্র, তারাই ক্লাইমেট চেঞ্জের সাথে লড়াই করবে, আমি বিন্দাস থাকবো, সেই দিনটা চলে গেছে। এটা প্রতিদিনের লড়াই, এখন লড়াইটা একদম আমাদের মাঠে ময়দানে। এক্স্যাক্টলি, এটা এক্সিস্টেন্সের লড়াই, যে আমি বাঁচবো কি বাঁচবো না। এখানে আমি বলতে ইন্ডিভিজুয়াল না, আমি বলতে আমরা, মাস। এবং আমি বলতে শুধুমাত্র আমি যতক্ষণ বেঁচে আছি সেই পৃথিবী নয়, আমি বলতে সেই পৃথিবী যখন আমি থাকবো না, কিন্তু আমার প্রজন্ম ঠিক বেঁচে থাকবে। সেই লড়াইটা আমি ওদের দেখবো না, কিন্তু ওদের স্ট্রাগলের কারণটা যেন আমি না হই। বাহ, ভালো বিষয়টা। আচ্ছা, জল নিয়ে যখন কথা উঠলো, রিভার অ্যান্ড ওয়াটার কনজারভেশন নিয়ে তুমি কাজ করো, তোমার অনেক রকম অ্যাক্টিভিটির মধ্যে তুমি আছো, তুমি জড়িত। তো এখন যেটা হচ্ছে আমাদের চারপাশে দেখালে যেটা দেখতে পাই, নানা রকমভাবে ওয়াটার বডিজ, পুকুর নালা বুঝিয়ে বড় বড় মাল্টিস্টোরি বিল্ডিং হচ্ছে, বা মাটির নিচ থেকে জল টানা কনজিউম করার ব্যাপারটা, সেটাও তো বেড়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে, মানে পুকুর বুঝিয়ে করা নিয়ে, এগুলো নিয়ে মানে তোমরা কি ধরনের কাজ করছো যদি একটু শেয়ার করো আমাদের সাথে। দেখো, শহর ছড়িয়ে যাচ্ছে, এবং সেটা শুধুমাত্র যে কলকাতাতেই হচ্ছে, ভারতেই হচ্ছে তার কোনো ব্যাপার, যে কোনো মেট্রো সিটি বাড়ছে, সারা পৃথিবীতেই বাড়ছে। তার প্রথম কারণ হচ্ছে জনবিস্ফোরণ। আজকে পৃথিবীতে 800 কোটির কাছাকাছি মানুষ। এবার আমি এই পৃথিবী একটা কোথাও ভাবতে হবে, জানো তো, বাঘেদের ধর্ম নেই, বাঘেদের জাত নেই, বাঘেদের আলাদা ভাষা নেই, ওদের পলিটিক্যাল বাউন্ডারি নেই। আমাদের আছে। একটা পিঁপড়ের নেই, একটা গ্রাস হপারের নেই, কিন্তু আমাদের আছে। এবার আমাদের বোধ হয় এত বেশি বিদ্যা বুদ্ধি, এত বেশি মগজ, এটা আমাদের বিপদের কারণ, মানে আমাদের নয়, পৃথিবীর বাকিদের বিপদের কারণ। এবার এই যে ওয়াটার বডি বুঝিয়ে বাড়ি হয়ে যাচ্ছে, যিনি করছেন বা যারা পারমিশন দিচ্ছেন তাদের উপর আমরা রাগারাগি করছি। যিনি কিনছেন, প্রয়োজন আছে বলেই তো তৈরি হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই, সাপ্লাই ডিমান্ড দুটো দিকই তো। এক্স্যাক্টলি। এবার আমি কি করলাম, একটা ওই তরাই অঞ্চল ধরো ডুয়ার্সের, তার পাশে একটা ফরেস্টের বাফার জোনে কোনো স্পেশাল পারমিশন করে একটা ভিলা তৈরি করা হয়েছে, বিক্রি হয়েছে। আমি ওই ভিলাতে এসি চালিয়ে আমি আর্টিকেল লিখি যে বন ধ্বংস করা যাবে না, গ্লোবাল ওয়ার্মিং থামাতে হবে। এটা হিপোক্রেসি নয়? 100 বার। তার মানে হচ্ছে যে এই যে শহর বাড়ছে, এই যে ফুড ক্রাইসিস আসছে সামনে, 2040-এর মধ্যে ভারতবর্ষের যে মাটি, 75% মাটি উর্বরতা হারিয়ে যাবে, সে ফসল ফলাতে পারবে না। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা হতে হবে। তার মূল কারণটা হচ্ছে, যেই এই মুহূর্তে যে শিশুটা পৃথিবীর যে প্রান্তেই হোক জন্ম নিল, তার কিন্তু সমান অধিকার আছে আমার মতো, সে সবটা নিয়েই সঠিকভাবেই সে বাঁচবে। আমি যদি নাগরিক হিসেবে ইলেকট্রিসিটির সুবিধা পাই,
আমি গণপরিবহন ব্যবস্থার সুবিধা পাই, আমি যদি বাসস্থানের সুবিধা পাই, আজকে গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জের ধুঁয়ো তুলে আমি তার অধিকার কেড়ে নিতে পারি না। এখানেই আসে প্রযুক্তির ব্যবহার, এখানেই সাস্টেনেবল শব্দটা খুব আজকাল ব্যবহার হয়, কিন্তু কতটা সেটা মানা হয় সেটা পরের প্রশ্ন। এখানে রেন ওয়াটার হারভেস্টিং এর প্রশ্ন আসে। এখানে নতুন শব্দ শোনায় তোমাকে ফগ ওয়াটার হারভেস্টিং, কুয়াশা থেকে জল তৈরি করা সম্ভব। ঠিক আছে, তার মানে আমাদের নতুন নতুন সোর্স তৈরি করতে হবে যেখানে কিনা আমরা জল, আমাদের প্রয়োজন মতো জল আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে ওয়াটারশেড ম্যানেজমেন্টের কথা আসে, যে একটা নদী বা একটা জলের সোর্সকে আমি কতভাবে বাঁচিয়ে রাখতে পারি, তার প্রপার ইউটিলাইজেশন কী করে হতে পারে। তো সয়েল, একটা মাটির ম্যাক্সিমাম ব্যবহার কিভাবে আমরা করতে পারি, ওয়াটার রিসাইকেল, আমরা কতভাবে রিসাইকেল করতে পারি। তা আমাদের মতো ভারতবর্ষ এত বড় দেশ, আজকে সত্যি তো ভারতবর্ষ গত 10 বছরে দেখা যাবে অনেকটা এগিয়েছে, যেটা আমরা ভাবিনি। নিশ্চয়ই, হয়তো প্রয়োজনের তুলনায় কম, কিন্তু অনেকটা এগিয়েছে। কিন্তু আমরা কোথায় পিছিয়ে আছি একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যাবে। ইসরায়েল এমন একটা দেশ যার চারদিকেই মরুভূমি, কিন্তু সে ওয়াটার ম্যানেজমেন্ট বা ওয়াটার ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ার 1 নম্বর। সে আমাদের শেখায়, অথচ আমরা নাকি নদীমাতৃক দেশ। তার মানে ওরা জানে যে জলটাকে কতভাবে রিসাইকেল করা যায়। তাই যারা ওই কোট আনকোট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা জলের রিসাইকেলটা প্রচুর পরিমাণে করে। আমাদের দেশের মানুষ আমরা করি না, কারণ আমাদের কাছে জলের প্রাচুর্য আছে বলে মনে হয়। একটা ছোট ইনফরমেশন দিলে বোঝা যাবে যে গোটা পৃথিবীতে যে জল আমরা পাই তার 4% ব্যবহারযোগ্য জল শুধুমাত্র ভারতবর্ষে আছে। 4%। বাহ, এটা তো জানতাম। হ্যাঁ, কিন্তু জনসংখ্যা নিরিখে 18 to 19% লোক ভারতবর্ষে থাকে। তার মানে ওই 4% জল আমাদের 19%-এর জন্য একেবারেই যথেষ্ট নয়। তাই তোমার যেটা মনে হয় জলের প্রাচুর্য আছে, আদৌ নেই, এবং সেটা ভবিষ্যতে থাকবেও না, আরও কমবে। এই ক্ষেত্রেই দরকার হয় তখন নদী ব্যবস্থাপনা বা রিভার ম্যানেজমেন্ট, যে আমি ইকোসিস্টেমটাকে দেখো, একটা ড্রেনের ভেতর, একটা ড্রেন পাইপের ভেতর থেকেও তো জল যায়, একটা ক্যানালের মধ্যে তো জল যায়, একটা নদীর মধ্যে দিয়েও জল যায়। তফাৎটা হচ্ছে এটাই যে নদীর মধ্যে আরেকটা জীবন চক্র বাস করে। অ্যাকোয়াটিক অ্যানিমালদের কথা বলতে পারো, একটা কেঁচো, সেও তো বেঁচে থাকে। জল ঢোরা সাপ, চেকার্স বিল, সেও তো বেঁচে থাকে। একটা কাঁকড়া বেঁচে থাকে। অর্থাৎ আমি যে নদীকে দেখছি, সেই নদীর ভেতরে কিন্তু নদী কিন্তু জীবন্ত, নদী কিন্তু প্রাণকে ক্যারি করছে, শুধু জল নয়। যদি শুধু জলই হতো, তার ড্রেন ওয়াটার পাইপ আর নদীর মধ্যে তফাৎ থাকতো না। তাই নদী যদি না বাঁচে, তার সভ্যতা বাঁচবে না। এবং সেটা আজকে থেকে না, তুমি যদি লুপ্ত সরস্বতীর কথা বলো, যে সরস্বতী নদী হারিয়ে গেছে, আমরা যদি বহু বছর আগে পিছিয়ে যাই, হাজার হাজার বছর আগে পিছিয়ে যাই, তাহলে আমরা সরস্বতী নদী তীরবর্তী অঞ্চলে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল, এবং সেই সভ্যতাগুলো নষ্ট হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়া, এবং ধীরে ধীরে নদীর যে তীরবর্তী সভ্যতা সেটা শেষ হয়ে যায়, কারণ ওই সোর্সটা তার নেই। তা আজকে আমাদের দেশে বা গোটা পৃথিবীতে ঠিক এই কাণ্ডটাই হচ্ছে। যেমন ধরো, আমি যখন সাইক্লিং করতে করতে উজবেকিস্তানে যাই, এবং আমার উজবেকিস্তানে মেইনলি যাওয়ার কারণটি হচ্ছে সাইকেলটা ইম্পর্টেন্ট যে সাইকেল হচ্ছে আমার স্বাধীনতা, আমি যেখানে খুশি যেতে পারি। এবার আমি যখন আমুদারিয়া নদীকে দেখছি, যে আমুদারিয়া নদী এবং শিরদারিয়া, এই 2 নদী মিলে আড়াল সাগরে পড়ে, এবং আড়াল সাগর জলে পুষ্ট হয়ে ওটা একটা লেক, পৃথিবীর অন্যতম একটা বড় লেক, যাকে এত বড় যাকে সাগর বলা হয়। আমরা গত 60 বছরে আড়াল সাগরকে শুকিয়ে ফেলেছি। কেন? কারণ সাবেক সোভিয়েত রাশিয়া বুঝতে পারলো যে কাপাস তুলোর চাষ করলে প্রচুর পয়সা। তার ফলে এই আমুদরিয়া শিরদরিয়া নদী থেকে ক্রমাগত জল ক্যানালের মাধ্যমে টেনে 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 নিয়ে কাপাস তুলোর ফলন করা শুরু হলো। জল গিয়ে পৌঁছলো আড়াল সাগরে। আজকে আড়াল সাগর 150 কিলোমিটার পিছিয়ে গেছে আগে যেখানে ছিল। হ্যাঁ, এবং যে অঞ্চলটা কথা বলছি সেটাকে বলে পাকিস্তান, নট পাকিস্তান, এটা পাকিস্তান, ঠিক আছে। এই পাকিস্তান অঞ্চলের যে শহরগুলো রয়েছে, উজবেকিস্তানের একটি অঞ্চলের কথা বলছি, সেইখানে সবসময় ঝোড়ো বাতাস সাথে ধূলিকণা নিয়ে ওড়ে, মানে বেশি দিন থাকলে হার্ট বা লাঙের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু কেন হয়েছে? ম্যানমেড। এইবার যখন আমি আমুদারিয়াকে দেখছি, উজবেকিস্তান সরকার এখনো পর্যন্ত তুলো চাষের জন্য সেই আমুদারিয়া থেকে জল নিয়ে যাচ্ছে, যেখানে উজবেকিস্তান একটা এমন দেশ যার নিজস্ব কোনো নদী নেই, অর্থাৎ সব নদীগুলি তার প্রতিবেশী দেশ থেকে এসছে।
প্রতিবেশী দেশ যদি মনে করো নদীর ধারাতে আমি আটকে দেব, জল কম দেব, কনফ্লিক্ট হবে, আলটিমেটলি কিন্তু ডুববে উজবেকিস্তান। আমি একটি শহরে গেছিলাম, কার্সি নাম, সেখানে একটা নদী আছে, নাম হচ্ছে কাস্কাদারিয়া। কাস্কাদারিয়া থেকেই মেনলি গ্রাম শহরে জল সাপ্লাই করা হয়। কি ভয়ঙ্কর অবস্থা তার। উজবেকিস্তানের লোক কি জানে যে 10 বছর পর তাদের জল তারা কোথা থেকে পাবে, তাদের ব্যবহারযোগ্য জল জানে না, কিন্তু তারা কাপাসতুলো এখনো পর্যন্ত ফলিয়ে যাচ্ছে প্রভূত পরিমাণে। তো এই যে নদীর কথা বলছি, এই যে জলের কথা বলছি, আমি বারবার বলছি যে আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন এবং আমাদের কনজামশনটাকে যদি সঠিক ডাইরেকশনে না আনি, আমরা হাজার চেষ্টা করলেও কিন্তু এই বিপদ থেকে উদ্ধার পাবো না। বেশ, আচ্ছা একটা জিনিস বলো, মানে আমরা একটু আগে গাছ নিয়ে কথা বলছিলাম, প্রচুর গাছ ধ্বংস হয়েছে, নানা কারণে কাটা পড়ছে। ইদানিং একটা ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, ইন্ডিভিজুয়াল লেভেলে বা অনেক ক্লাব টাব হয়তো বৃক্ষরোপণ করছে বা অনেকে নিয়ে বাড়িতে ছোট ছোট টবে গাছ লাগাচ্ছে। তো কোথাও কি এটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে বলেই ব্যাপারটা সম্ভব হচ্ছে, বা মানে এটা কতটা মানে আদৌ ফলপ্রসূ হতে পারে যে ইন্ডিভিজুয়াল লেভেলে লোকজন যে গাছ টাছ লাগাচ্ছে বাড়িতে বা ছোট করে, এই ইনিশিয়েটিভটা কি তুমি সমর্থন করো? হ্যাঁ, নিশ্চয়ই। না, আমার সমর্থন করা বা না করাতে পৃথিবীর কারো কিছু যায় আসে না। মানে আমি কতগুলো শুধু ইনস্ট্যান্স দিতে পারি, তাতে তুমি উত্তর পেয়ে যাবে বা শ্রোতারা উত্তর খুঁজে নেবেন। একজন ইউপিএসসি পরীক্ষা দেবে, তার স্বপ্ন আইএএস হবে। সে পরীক্ষা ঠিক 1 সপ্তাহ আগে যদি পড়তে শুরু করে, ইউপিএসসি পাস করতে পারবে তো? সে না, এটা হয় না। ক্লাস 4-5 থেকে সে প্রিপেয়ার করছে নিজেকে যে আমাকে ইউপিএসসি দিতে হবে। এবার আমাদের হাতে এখন সময় কম নয়, সময় নেই। আজ থেকে বহু বছর আগে একজন বিখ্যাত বিজ্ঞানী বলেছিলেন, আমরা শেষ মাইল ফলকটাও পার করে গেছি। এখন আমাদের দায়িত্বটা হচ্ছে আমরা কতদিন এই ডিজাস্টারটাকে ঠেকিয়ে রাখতে পারি। একটা ছোট উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। এই এক্সাম্পলে বোঝা গেল তো যে টবে গাছ লাগিয়ে কিছু লাভ নেই। হ্যাঁ, ইউপিএসসি এক্সামে ঠিক 7 দিন আগে থেকে সিরিয়াসলি পড়াশোনা করার মতো বিষয়টা হয়েছে। আমাদের ইন্ডিয়ায় লেটেস্ট রিপোর্ট বেরিয়েছে আগের সপ্তাহে, ইন্ডিয়া গ্রিন ইন্ডেক্সে আউট অফ 180 কান্ট্রিজ আমরা 177-এ আছি। সর্বনাশ। পৃথিবীতে যে ডিফরেস্টেশন হয় তাতে ভারতবর্ষ 9 নম্বর দেশ যে সবচেয়ে বেশি বনাঞ্চল ধ্বংস করে। তোমার যদি এবার মনে হয় বা শ্রোতাদের যদি মনে হয় যে আমি আমার বাড়ির সামনে বা ছাদে টবে গাছ লাগিয়ে আমি পৃথিবীকে সুস্থ করে তুলব, সম্ভব? তোমার ক্যান্সারটা সারা শরীরে ছড়িয়ে গেছে, সে স্টেজ। এখন কেমো দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে তোমার চেষ্টা করে বাঁচিয়ে রাখতে পারো। এবার একটা কথা হচ্ছে যে আমরা কি তাহলে কিছুই করব না, আমরা কি ভেঙে পড়বো? তা নয়। যে অ্যাওয়ারনেসের কথা তুমি বলছো, সেই অ্যাওয়ারনেসটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একটা মানুষের হাতে নেই। এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচের বিষয়, এবং সেখানে রাষ্ট্রযন্ত্রকে থাকতে হবে। এবং রাষ্ট্রযন্ত্র ডাজন্ট মিন যে শুধুমাত্র ইন্ডিয়া, এখানে গোটা পৃথিবীকে এক হতে হবে। কাদের? কীরকম? ছোট্ট উদাহরণ, মলদ্বীপস বলছে যে ইউরোপ বা ওয়েস্টার্ন কান্ট্রিজ বা ইন্ডিয়া, চায়না, তোমরা যারা বড় দেশ, তারা আমাদের বেশি করে টাকা দাও। কেন? বলছে আরে ভাই, আমার কাছে কোনো বড় ইন্ডাস্ট্রি নেই, আমি তো কার্বন ফুটপ্রিন্ট তৈরি করি না, তোমরা কার্বন ফুটপ্রিন্ট তৈরি করো। তার জন্য মলদ্বীপস জলের তলায় চলে যাচ্ছে। মলদ্বীপস পুরো দেশটা জলের তলায় চলে যাবে, প্রমাণিত সত্য। আমি যখন শ্রীলঙ্কায় এই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট মাপার জন্য গিয়েছিলাম, আমার মতো একজন অ্যামেচার যা যতটুকু মাপতে পারে সেইভাবে আর কি, আমি শ্রীলঙ্কার কলম্বো থেকে একটা রাস্তা সোজা যায়, এটাকে বলে একটা লেগুন আছে, অ্যাকচুয়ালি বিউটিফুল লেগুন, 35 কিলোমিটারের রাস্তা। গায়ে কাটা দিচ্ছিল যে 2090 সালের মধ্যে এই অঞ্চলটা পুরোটাই মহাসাগরের তলায় চলে যাবে, কেউ আটকাতে পারবে না। সাংঘাতিক। আমি দুপাশে ছবির মতো বাড়ি দেখতে পাচ্ছি, এনারা কেউ থাকতে পারবেন না। আর ওই অঞ্চলটাতে 5,500 ধীবর প্রজন্ম থেকে প্রজন্ম তারা মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন, এবং এই অঞ্চলটা 2090 সালের মধ্যে পুরোপুরি জলের তলায় চলে যাবে, কেউ আটকাতে পারবে না। তাহলে আমার বাড়িতে আমি একটা টবে গাছ লাগালাম, আমার মনে হলো এটা ভালো উদ্যোগ, একটা গাছ লাগানো একটা প্রাণ, তাকে বড় করছো,
কিন্তু তাতে আমাদের যে বিপদটা আছে সেই বিপদটা কমবে না। এর জন্য দরকার একটা সামগ্রিক একটা এফর্ট, যেটা আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীতে গ্রিন কাভারকে বাড়াবে। এবার গ্রিন কাভার বাড়ানোর একটা গল্প আছে। কীরকম? শ্রীলঙ্কাতে গত বেশ কিছু বছরে আগের সরকার, এখন সরকারের আগের সরকার যাকে উৎখাত করা হলো, তারা যখন এলেন তারা একটা অদ্ভুত কাজকর্ম করলেন। অর্থাৎ শ্রীলঙ্কাতে বায়োডাইভার্সিটি যে অঞ্চল যেগুলো, সেগুলোতে বড় বড় গাছগুলো কেটে ফেলা হলো, করে কি করো রাবার গাছ লাগানো হলো। এবার স্যাটেলাইট ইমেজ যদি দেখো, গ্রিনি ইকোসিস্টেমটা শেষ না? তাই তো। এবার ধরো আমাদের কীরকম, এই যে তুমি গাছ লাগানোর কথা বলছো, নদীর পাশে গাছ লাগালাম, কিন্তু কোন গাছ লাগালাম সেটা ইম্পর্ট্যান্ট। আমাকে নেটিভ প্লান্টই লাগাতে হবে, নাহলে লাভ নেই। ঠিক আছে? প্লাস বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, বন দপ্তরের থেকে আমরা বছরের স্পেশাল কিছু সময় দেখি খুব উদ্যোগ নিয়ে চারা গাছ বিলি হয়, গাছ লাগানো হয়। আমরা কি সোশ্যাল অডিট করেছি যে ওই গাছগুলো সত্যি কী অবস্থা? আমি ধরে নাও কথা আমি আমাকে দিয়ে বলছি, আমি ধরে নাও হাইপোথেটিক্যালি আমি নিঃসন্তান, আমি অরফ্যানেজ থেকে একটা বাচ্চাকে সরকারি নিয়ম অনুযায়ী আমি নিয়ে আসলাম, তারপরে 3 মাস পর বাচ্চাটাকে না খেতে দিয়ে মেরে ফেলবো? ওই মায়াটা, ওই কানেকশনটা আমার সাথে আছে কিনা? যেদিন এই কানেকশনটা তৈরি হবে সেদিন সোশ্যাল অডিটের দরকার নেই। কিন্তু আমরা সোশ্যাল অডিট করছে কি? আজকে আমরা যে ডেটা দেখি তাহলে দেখা যাবে গোটা ভারতবর্ষে এত কোটি গাছ লাগানো হয়েছে। তুমি কি সেটা দেখতে পাও? না, দেখতে পাও না। তুমি শুধু ডিস্ট্রাকশনের খবর শোনো। যে কটা পজিটিভ খবর সামনে আসে সেটা এতটাই অপ্রতুল, যার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি না। কিন্তু তারপরে একটা কথা বলবো, যে আমরা সবাই মিলে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, যাতে আমাদের দেশের সরকার, ঠিক আছে, এবং পৃথিবীর যে বড় রাষ্ট্রগুলো তারা এগিয়ে আসে। এবং এই গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জের সাথে লড়াই করতে হয়, প্রচুর টাকা দরকার, প্রচুর টাকা। সেই টাকাগুলো যদি আমরা না পাই পৃথিবীর সাধারণ মানুষরা রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, তাহলে কিন্তু কাজ হওয়ার মতো কোনো জায়গাতেই আমরা দাঁড়িয়ে নেই। তাই আমি বলবো যে একটা সামগ্রিক ইচ্ছেটাকে বাস্তবে রূপায়ণ করার খুব বড় প্রয়োজন রয়েছে। এবার তোমার সাইক্লিং এর বিষয়টায় আসি। তুমি যে রিভার সাইক্লিং করো, অনেকেই জানে, আমাদের যারা শুনছেন তোমাকে অনেকেই চেনে, সোশ্যাল মিডিয়ায় দেখেছে, ইউটিউবে, টিভি চ্যানেলে দেখেছে। তুমি বিভিন্ন দেশের মানে নদী নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য একটা নদী বেছে নিয়ে একদম সোর্স থেকে সাইক্লিং করো। তো এই ব্যাপারটা, আইডিয়াটা প্রথম কিভাবে তোমার মাথায় আসলো? আর তোমার প্রথম অভিযান তো সম্ভবত 2018 তাই না? একটু যদি আমাদের বলো যে মানে কিভাবে ইনিশিয়েটিভটা কিভাবে? শিওর। আমি না প্রথমেই একটা ভুল ধারণা সবার মধ্যে থেকে যায়, আমি কাটিয়ে দিই। আমি কখনোই কোনো সাইক্লিং এক্সপিডিশন, পায়ে হাঁটা, কোনো কিছুই নদীর ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য করিনি, নেভার। আচ্ছা, হ্যাঁ, কারণ আমাদের না এই সাইকেল আর তার সচেতনতা, এই শব্দ দুটো এই নিউজ পেপারে আর ওই ইলেকট্রনিক মিডিয়াতে দেখতে দেখতে লোকের কাছে না সমর্থক হয়ে গেছে। আমার মধ্যে এত সচেতনতা তৈরি হয়নি, আমার মধ্যে এত প্রভূত জ্ঞান আসেনি যে আমি আমার দেশের মানুষকে বা দেশের বাইরের মানুষদের আমি সচেতন করে তুলতে পারি। এবার বলি, এটা শুনতে বিনয়ী লাগছে, একটা ছোট্ট ফ্যাক্ট বলি। আমি রাশিয়াতে ভলগার পাশে সাইক্লিং করছি, আমি রাশিয়ান ভাষা জানি না, তারা বাংলা জানে না। বিদেশি ভাষা যদি ধারও করি, বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ার ইংলিশ, তারা ইংরেজিও খুব ভালো বলতে পারেন না, ম্যাক্সিমাম লোক বোঝেন না। আমিও যে ইংরেজিতে তুখোর একটা শেক্সপিয়ার তাও নই, তা আমি সচেতনতা বাড়াবো কী করে? আমি কি ভাষায় বোঝাবো যে নদীকে বাঁচাও? উজবেকিস্তানে উজবেক, আর না হলে রাশিয়ান ভাষা চলে, কাজাখস্তানেও তাই। আমি কি ভাষায় বোঝাবো? থাইল্যান্ডে আমরা সবাই জানি ব্যাংকক, পাটায়া, কোহ সামুই, ক্র্যাবি, এখানে না টুকটাক ইংরেজি চলে। আমি তো এইসব জায়গাটা, আমি তো বেশিরভাগ রুরাল অঞ্চল ক্রস করি, তাতে ইংরেজির ইয়েও বোঝে না, গুগল ট্রান্সলেটার নিতে। আমি তো সচেতন করবো কী করে? আমি কেরালে কী করে সচেতন করবো? তামিলনাড়ুর গ্রামে কী করে সচেতন করবো? তাই সচেতনতা বৃদ্ধির জন্য আমি কখনো সাইক্লিং করিনি। আমি যে সাইক্লিংটা করছি, যেভাবে আইডিয়াটা এলো, সেটা হচ্ছে 2003 সালে আমি প্রথম পাহাড় দেখি জীবনে, কোট আনকোট ট্রেকিং। গোয়েচালা ছিল আমার প্রথম ট্রেকিং, প্রচণ্ড বড় অ্যাডভেঞ্চার, একটা থ্রিল্ড। আমি যাচ্ছি,
2003, 4, 5, 6 পর্যন্ত তাই ছিল। কিন্তু আমার বরাবর একটা অভ্যেস যে একই জায়গায় বারবার যাওয়া। আমি 2003 সালে গিয়ে যা দেখছি, 2004 সালে দেখছি তাদের ডিটোরিয়েট করছে জায়গাটা, 2005 ডিটোরিয়েট করছে, 2006 যখন উত্তরাখণ্ডে যাচ্ছি, 2007 যখন আবার উত্তরাখণ্ড যাচ্ছি, তখন চোখের সামনে দেখতে পাচ্ছি যে যা দেখছি তা নেই আর। এবার যেহেতু পাহাড়, ট্রেকিং, মাউন্টেনিং, রক ক্লাইম্বিং, এই অ্যাডভেঞ্চার রিলেটেড ব্যাপারটা বেশি ছিল তখন, আমি বড় বড় মাউন্টেনিয়ার যারা সিনিয়র যারা তাদের গিয়ে জিজ্ঞাসা করছি, কিন্তু তাদের ইন্টারেস্ট সামিটে বেশি, তাদের ইন্টারেস্ট প্রাকৃতিক উপাদানের দিকে নয়। তখন ঠিক করলাম যে আমি একা হাঁটবো, তাই একা হাঁটতে শুরু করলাম। এবং ওই যে একা হাঁটতে শুরু করলাম, একই অঞ্চলে বারবার যেতে শুরু করলাম, যে বছরে এই সময়টা যে স্নো ডিপোজিশন ছিল আগের বছর, এই বছরে সেটা নেই। কিন্তু কেন নেই? এই কোয়েশ্চেন খুঁজতে হবে, আনসার খুঁজতে হবে। আনসার খুঁজতে গিয়ে দেখছি যে আমরা একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছি। ফাইনালি চাকরিটা ছাড়লাম, যে আমাকে এবার 24 ঘন্টা আমার মাদার নেচারকে বলতে হবে যে অ্যাট ইয়োর সার্ভিস, এবং নদী নিয়ে কাজ করব, জল সংরক্ষণ নিয়ে কাজ করব। বিভিন্ন সার্চ ইঞ্জিনে প্রচুর ডেটা মজুদ, প্রচুর বইয়ে ডেটা মজুদ, কিন্তু কোথাও গিয়ে মনে হলো ডেটা আর উপলব্ধির মধ্যে তফাৎ রয়েছে। আমার মার নাম লেট গীতালি মৌলিক, এটা ডেটা। মাকে আমি কতটা ভালোবাসি সেটা আমার উপলব্ধি। এই উপলব্ধিটা যতক্ষণ না হবে ততক্ষণ বোধ হয় মানুষকে জ্ঞান দেওয়ার কাজটা আমার একেবারেই করা উচিত না। এবং সেই কারণে 2018 সালে আমি গঙ্গার, এবং দেখো আমরা চোখ বন্ধ করলে ভারতীয়রা, সে যে ধর্মেরই হোক, যে ভাষাভাষীরই হোক, চোখ বন্ধ করলে আমরা গঙ্গাই প্রধান চিন্তা করি, ঠিক আছে? এই জন্য আমাদের দেখো ভারতবর্ষে কত নদীর নামের পাশে একটা গঙ্গা লাগানো আছে, ঠিক আছে? তা আমি গঙ্গার শুরু থেকে শেষ বলতে এই কপিলমুনি আশ্রম নয়, কারণ এই বহু পুরনো ম্যাপ খুলে দেখছি যে পদ্মা, সেখানে পদ্মাকে গঙ্গা বলা হচ্ছে। এবং যেহেতু মূল ধারাটা পদ্মা হয়ে চলে যায় বাংলাদেশে, তো আমি ঠিক করলাম যে পদ্মা হয়ে আমি দেখব। আর বাংলাদেশেরটা একটা মানে একটা আমাদের উপরে একটা অভিযোগ রয়েছেই যে পদ্মার জল ফারাক্কা ব্যারেজ ইত্যাদি, আমি বিতর্কিত বিষয়ে যাচ্ছি না। তো আমি এর জন্য গঙ্গা পদ্মা হয়ে একেবারে বঙ্গোপসাগর 3000 কিলোমিটার যখন সাইক্লিং করলাম, আমি তার দুপাশের অঞ্চল দেখে আমার রাতের ঘুম উড়ে গেছিল। যে আমি এতদিন যা ডেটা দেখছিলাম, ওই সায়েন্টিফিক রিপোর্ট হ্যানা ত্যানা বুঝি না, কারো কাছে গিয়ে বোঝাচ্ছে আমাকে, এসব কিছুই না। আমার দেশ বা আমাদের এই পৃথিবীর যে মানুষগুলো খালি গায়ে দিনের পর দিন না জমিতে হাল চষে, সেই লোকটা অনেক বেশি ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে সতর্ক। এটা কি সাইকেলকে তোমার বাহন হিসেবে বেছে নেওয়ার একটা কারণ, যে মানুষের আরো কাছে যাওয়া যায়? ওটাই কারণ হচ্ছে, দেখো আজ তুমি এটা হয়তো একটা এসি গাড়িতে বসে, না এসি গাড়িতে সম্ভব না। তুমি একটা অসম্ভব দামি মোটর বাইক নিয়ে গেলে সেখানে তোমার একটা ক্লাস ডিফারেন্স হয়ে গেল, ঠিক আছে? এবং তুমি ডিপেন্ডেন্ট আর ফুয়েলের ওপরে। আমি কার্বন ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে এসব বলছি না, তুমি ডিপেন্ডেন্ট। আমি ডিপেন্ডেন্সে রাখতেই চাই না। প্লাস তুমি এক দেশ থেকে আরেক দেশে যাবে, মোটর বাইক থাকলে, গাড়ি থাকলে তার 1000টা সমস্যা। সাইক্লিস্টে তো কোনো কিছু বাধা নেই, তোমাকে তো সাইক্লিং করতে হবে। আর এটা মানতেই হবে, সাইক্লিং করতে ভালোবাসতাম ছোটোবেলা থেকে। এবং তারপরে এই গঙ্গা দেখলাম, তারপরে পরবর্তী অভিযানে লাদাখ থেকে কন্যাকুমারিকা হয়ে আমি কেরলের তিরুবনন্তপুরমে শেষ করলাম 5200 কিলোমিটার। তা সেবার আমি 113খানা নদীকে ইন্ডিয়ান রিভার ম্যাপ থেকে আমি আইডেন্টিফাই করেছিলাম, এদের দেখবো আমি। তারপরে বন্যার সময় সেপ্টেম্বর মাসে যখন বাংলাদেশে একটা বেশ সমস্যা থাকে, সেখানে বাংলাদেশে 21টা জেলা আর আমাদের উত্তর পূর্ব ভারতের 5টা রাজ্য, এটা 3000 কিলোমিটার তখন দেখলাম। এরপরে কোভিড এলো, বেশ 2 বছর তো সবাই জানে কি হয়েছে। তারপরে চলে গেলাম একদম কোভিড তখন প্রায় শেষ হয়েছে, তখন চলে গেলাম রাশিয়াতে ভলগাকে দেখার জন্য। কারণ আমার একটা কথা মনে হয়েছিল যে আমাদের এখানে যে এই যে বাঁধ বানানো হয়, সেগুলো বেসিক্যালি তো ওই ওয়েস্টার্ন কান্ট্রি থেকে এগুলো কপি করে বানানো হয়েছে। তা ইউরোপের সবচেয়ে বড় নদী ভলগা, সে কীরকম আছে? সবটাই কি এরকম যে আমাদের দেশে সবই খারাপ, ওদের সব ভালো? দেখি না কি হয়। গিয়ে ওখানেও আমার আতঙ্কিত হওয়ার মতো বেশ কিছু এভিডেন্স পেলাম, কিন্তু একটা তফাৎ আছে,
সাধারণ মানুষ কিন্তু নদীর পাড় পরিষ্কার রাখে, ইচ্ছে মতো তো নদীতে গার্বেজ ফেলে দেয় না, ভলগাতে যে দেখেছি আমি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল অ্যাফ্লুয়েন্ট, যেগুলো নোংরা গার্বেজ জমা হচ্ছে, হ্যাঁ, কেমিক্যালস রিলিজ হচ্ছে নদীতে, সেখানে ভলগাতে রয়েছে। এরপর কেন শ্রীলঙ্কা, প্রতিবেশী দেশ। এবার ওই যে পাশের ঘরে আগুন লেগেছে, আমি পাশ ফিরে শুলে তো হবে না। তা ক্লাইমেট চেঞ্জ যদি শ্রীলঙ্কার 26টা বায়োডাইভার্সিটি হটস্পট আছে, হটস্পট মানে যেগুলো থ্রেট মধ্যে আছে, তাকে হটস্পট বলা হয়, 26টা হটস্পট আছে। শ্রীলঙ্কা যদি খারাপ থাকে, আমি কি করে আমার সাদার্ন ইন্ডিয়াকে ভালো রাখবো? হতেই পারে না। সেই কারণে আমার ওখানে যাওয়া। তো এই যে তারপর আরও আমি বাংলাদেশের হাওড় অঞ্চল যেটাকে বলি, নর্থ ইস্ট বাংলাদেশের, মেঘালয়ের জলটা নেমে আসে এই বাংলাদেশের হাওড় অঞ্চলের মধ্যে দিয়ে, ওরা ঢলের পানি বলে। আমি আগের বছর যখন বাংলাদেশের হাওড় অঞ্চলে রয়েছি, তখন বন্যা যেটা হয়েছে সেটা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মানে 50 বছর ইতিহাসে স্বাধীনতার পর সবচেয়ে ভয়ঙ্কর বন্যা। তখন ওখানে রয়েছি বন্যার মধ্যে, সুনামগঞ্জে। তো আমি দেখেছি কি ভয়ঙ্কর হতে পারে। তো যত দিন গেছে আমি আরও ভীতু হয়েছি, আমি আরও ভয় পেয়েছি। আর আমার মনে এই ভয় পাওয়াটা আমাকে আরও বেশি কাজ করতে বাধ্য করে, যে আমি চোখ বোঝার পর আমি কি রেখে গেলাম, অন্তত আমার মেয়ের জন্য, আর আমার মেয়ের মতো অসংখ্য সন্তান যারা আছে গোটা পৃথিবী জুড়ে, তাদের জন্য আমি একজন ইন্ডিভিজুয়াল কি করে যাচ্ছি। আমি নিজের কাছে নিজে প্রশ্ন করি, আর সেটাই হচ্ছে আমার ওই নদী আর জল নিয়ে কাজ করার মূল ইন্সপিরেশন। সাইকেল একটা মোড অফ ট্রান্সপোর্ট, তার বাইরে কিছু না। তোমার পরের অভিযান সম্পর্কে আমাদেরকে এখন কিছু বলা যায়? হ্যাঁ, বলা যেতেই পারে, অসুবিধা নেই। আমি 2টো অভিযান ফিক্স করে রেখেছি। একটা অলমোস্ট প্রায় ঠিক হয়ে গেছে, কারণ বোঝোই যে স্পন্সরশিপ ছাড়া তো করা মুশকিল হয়ে যায়, আর এই বিষয়ে স্পন্সরশিপ পাওয়া খুব কঠিন। তাও আমি বারবার বলব যে মা প্রকৃতির আশীর্বাদে আমি বারবার বেশ কিছু মানুষ, অর্গানাইজেশনকে পেয়েছি যারা এই বিষয়টাকে ভালোবাসে এবং বুঝেই আমার পাশে দাঁড়ান। তো সেরকম একটা অভিযান হচ্ছে এবার সানরাইজ টু সানসেট। তার মানে ভারতবর্ষের প্রথম সূর্যের আলো যেখানে এসে পড়ে অরুণাচলের ডং ভ্যালিতে, এবং সেটাই কাহো এবং কিভিতু বলে 2টো জায়গা আছে ওখানে, এবং কিভিতু থেকে ইন্ডিয়ান রোড শেষ হয়ে যায়। তো কাহো থেকে একটু হেঁটে ওপর উঠলে যে ডং ভ্যালি আসে, ঠিক ওপারটা চায় না, মানে হাত বাড়লেই চায় না, ওই সূর্যের আলোটা এসে যেই ডং ভ্যালিতে পরে ইন্ডিয়াতে প্রথম ভোর হয়, তার জন্য নাম অরুণাচল। ওখান থেকে আমি সাইক্লিং শুরু ছিল না। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। এখান থেকে আমি সাইক্লিং করে 8টা রাজ্য, একটা ইউনিয়ন টেরিটরি মানে দিল্লি, সেটা কমপ্লিট করে আমি ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, পশ্চিমে একদম পশ্চিমতম বিন্দু কোনটা আমাদের, গুহরমতি, এটা গুজরাটের, এবং ঠিক উল্টো দিকে পাকিস্তান। ঠিক আছে, এই সূর্যালোটা আমার দেশের ভূখণ্ড ছেড়ে ওপারে চলে গেল, আমাদের সন্ধ্যা নামলো। এই সানরাইজ টু সানসেট আমি 72খানা নদীকে দেখেছি, আইডেন্টিফাই করেছি। আমার মোটামুটি এস্টিমেট টাইম হচ্ছে 106 থেকে 107 দিন সময় লাগা উচিত। প্রচুর স্কুল কলেজে আমার প্রোগ্রামস রয়েছে, কারণ শুধু সাইকেল চালানোটা তো আমার লক্ষ্য কখনোই নয়। তাই এই যাত্রাপথে এই স্কুল কলেজ ইউনিভার্সিটিসগুলোতে অনুষ্ঠানগুলো হবে, এবং ওখানে যেটা হবে সেটা হচ্ছে যে কমিউনিটি বিল্ডিং হবে। যে কমিউনিটিগুলো, আমার কলকাতায় যে কমিউনিটি আছে বা অন্য জায়গায় যে কমিউনিটি, তাদের মধ্যে আমরা কি করব, নলেজ শেয়ার করব। কীরকম নলেজ শেয়ার? একটা ছোট্ট উদাহরণ ধরো, আমি যে ওয়ার্ড লিটারেসি আমরা পড়াই বাচ্চাদের স্কুলগুলোতে, আমাদের পড়ানোর ধরনটা এরকম যে তুমি বাড়িতে স্কুল থেকে ফেরো কখন, কেউ বলো 3টে, কেউ বলো 4টে, তারপরে 5টার সময় পড়তে যেতে হয়। মাঝখানে আমি খাই, কোথায় বসে খাও? ডাইনিং টেবিলে। আমি শহরের উপর কথা বলছি। ওখান থেকে একটা জানলা, ওই জানালা থেকে উল্টো দিকের বাড়ির একটা দেওয়াল দেখা যায়, আকাশ দেখা যায় না। তা সূর্য পড়ে আসে ওই সময়, ঠিক আলোটা কিভাবে রোজ রিফ্লেক্ট করে 1 বছর দেখো, বাহ, তোমার স্টাডি হয়ে যাবে। তুমি যখন অফিস বেরোচ্ছ, তখন একবার শুধু বাড়ি থেকে রোজ মেন গেটটা ঠেলে বেরোনোর সময় যতটুকু আকাশ দেখা যায়, ঠিক রোজ না, একবার ওই আকাশের দিকে 10 সেকেন্ড তাকাও, দেখবে 1 বছর পর তোমার সাথে আকাশের মেঘ, আকাশের রঙের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে।
এই রিলেশনশিপটা খুব জরুরি। এই সানরাইজ টু সানসেটে আবার একবার চেষ্টা করবো যাতে আরো বেশি লোককে এর মধ্যে নিয়ে আসা যায়। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তো তোমার লেখালেখির বিষয়টা নিয়ে যদি ছোট্ট করে একটু ঢুকি, মানে আমাদের আলোচনা অনেকটাই আজকে প্রায় শেষের দিকে আমরা এসেছি। তুমি তো খুব খুব সুন্দর লেখো, আমি তোমার লেখার প্রায় রেগুলার ফেসবুকে ফলো করি। এখন তো তুমি পাবলিশড অথর, 2022 বোধ হয় তোমার প্রথম রা প্রকাশনী থেকে তোমার বই বেরিয়েছিল। তো এই লেখালেখির ব্যাপারটা নিয়ে তুমি মানে সময় বার করা বা করা সেগুলো সমস্ত কিছু করছো, মানে তুমি খুব সিরিয়াসলি লিখছো। হ্যাঁ, তো এবার তোমার বই সামনে কি কিছু আসছে? অবশ্যই 2022 আমার যে প্রথম বইটা বেরিয়েছিল দাগ, এবং দাগে আমি কোনো অভিযানের কথা লিখিনি, দুর্গম পাহাড় এসব কিছু লিখিনি। আমি লিখেছিলাম 12খানা প্রথম পরিচয়। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই পৃথিবীর খারাপ এবং ভালো দুটোর দায় এবং দায়িত্ব সব মানুষের। তা সেই সব মানুষদের সাথে পরিচয়, প্রথম 12টা পরিচয়, যেটা আমার লাইফের ফিলোসফিকে বদলে দিয়েছে। এবং সেটা অত্যন্ত আনন্দের যে মানুষ পাঠক সেটাকে সমাদর করেছে, এবং তার জন্য প্রকাশনা আমাকে বলে দ্বিতীয় পর্ব লিখতে। দাগ দ্বিতীয় পর্ব লিখি এবং সেটাও মানুষের কাছে সমাদৃত হয়। এখন অখণ্ড দাগ বেরোচ্ছে। আর এই আগামী বছর আমার দুটো বই বেরোচ্ছে। তো একটি হচ্ছে 10টি নদীর গল্প নিয়ে, ঠিক আছে, এবং সেই সমস্ত নদী যে নদীগুলোর নাম আমরা কেউ শুনিনি। পালুরদি একটা ছোট্ট বাংলাদেশের নদী, মাদারীপুর, আমিও নাম শুনি। হ্যাঁ, যে কিনা আড়িয়াল খা আর পদ্মাকে এক করে দেয়, ঠিক আছে। তো এরকম পালুরদি, টটকো নদী পুরুলিয়ার, অথচ শোনা পাওয়া যায় সেই টটকোতে। আচ্ছা, হ্যাঁ, ঝাড়খণ্ডের জঙ্গল থেকে সে বেরিয়ে এসে চলে আসে হচ্ছে পুরুলিয়াতে। সে তার সাথে জাম নদী এসে মেশে, সে আবার এগোয় কুমারী নদীর সাথে মেশে, কুমারী মেশে কাঁসাইয়ের সাথে, তাই টটকো নদী। তো এইরকম 10টা অশ্রুত, হ্যাঁ, তার মধ্যে একটি নদী বড় নদী থাকবে, তাকে না লিখে পারবো না। তো সেরকম 10টা নদীর গল্প। আরেকটি যেটা আছে সেটা আমার এখনো কন্ট্রাক্টটা সাইন হয়নি, বইটা হচ্ছেই শিওর, তা ওর জন্য আমি ওটা বলছি না। কিন্তু দুটো বই, আর এছাড়া তো আর্টিকেলস বা অন্যান্য জায়গায় যেরকম লেখা হয়, আমি লিখতে ভালোবাসি, তো লিখছি আর কি। বেশ, সম্রাটদার লেখা যদি কেউ পড়তে ইন্টারেস্টেড হন, ফেসবুকে ওনার প্রোফাইলে গিয়ে সার্চ করলেই দেখতে পাবেন। খুবই আমার খুব পছন্দের, গুগলে গেলেও সম্রাট মল্লিক দিলে পাওয়া যাবে। তো আমরা মোটামুটি অনেকটাই কভার করলাম, অনেক বেশ অ্যালার্মিং কিছু জিনিস শুনলাম, মানে ডেফিনেটলি খুবই অ্যালার্মিং। তো আজকের মতো আমাদের আলোচনাটা এখানে শেষ করতে হবে। বাট সম্রাটদার সাথে তো আড্ডা মারতে বসলে একবারে হয় না, এত ইন্টারেস্টিং একজন মানুষ, 1 ঘন্টার মধ্যে ওনার সাথে আড্ডা মারা সম্ভব নয়। তো আমরা তোমাকে আবার ধরে পেতে শিওরলি নিয়ে আসবো, এটা আমার সৌভাগ্য আমাদের। আর ও কলকাতা তো আমি তো ও কলকাতার পরিবারের একজন সদস্য, নিশ্চয়ই। এবং ও কলকাতার যেভাবে কাজ করছে, সাহিত্য শুধু নয়, বাংলা ভাষায় সাহিত্যের সাথে সাথে এই যে আজকে পডকাস্ট ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, প্রকৃতি পরিবেশ নিয়ে, তার মানে বোঝা যাচ্ছে যে ও কলকাতা কিন্তু ডানা মেলে উঠছে। এবং আমি চাই যে আমাদের পরিবারে অবশ্যই অনেক মানুষ আসবেন, এবং এই এক এক করে হাতগুলো না আমরা ধরে ফেলবো এক একজনের সাথে। এবং আমি ভীষণ আশাবাদী যে দেখো খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট জেনারেশন, যে স্কুলের ছেলেমেয়েরা, বাচ্চারা আমাদের পৃথিবীটাকে নীল আর সবুজ করে দেবে, এটা আমি শিওর। তার একটা পার্ট ও কলকাতা হতেই পারে। কি সুন্দর, ধন্যবাদ। একটা কথা বললে, এই নোটেই আমরা আজকের আড্ডাটা শেষ করি। সবাই ভালো থাকবেন, শুনতে থাকুন ও কলকাতা।